শীত ভালোই পড়ে গেল। হবু মেয়র সাহেব কি বলেন? মুস্তাকিন পাশে কয়েকজন আইন কর্মকর্তা। হামজা হাসলো। মেয়র সম্বোধন করে কি অপমান করতে চাইছেন, নাকি আগাম শুভেচ্ছা জানাতে চাইছেন? আসলে বুঝতে পারছি না। মুস্তাকিন হাসলো। হাসি মুখে যখন বলছি শুভেচ্ছা বার্তাই ধরে নেন। রাস্তা রাস্তা পোস্টার শাটারের কাজ শুরু হয়ে গেছে। শুভকামনা আপনার জন্য। হাত মোলালো দুজনে। হামজা হাতটা ছাড়িয়ে বুকে রাখলো হাসি মুখে। মুস্তাকিন মহান বিনা কাজে শুভেচ্ছা জানাতে তো আর মাঝপথে বয়ে আসেনি। হামজা সাহেব দেখুন, লোকে মুখে যা রটে তাই ঘটে। যদিও এসব কথা, তবু লোকের এত জোরালো সন্দেহ কেন আপনার উপর? এ ব্যাপারে আগেও কথা হয়েছে, তবু বারবার আসলে বিষয়টা এসে এখানেই ঠেকে যাচ্ছে। হামজা সোজা হয়ে দাঁড়ালো। দেখুন অফিসার, আপনি কতটা ঠিক বলছেন বা কতটুকু বাড়িয়ে জানি না। লোকে কতটা সন্দেহ আমার উপর তা আসলে মেপে দেখার সময় পাইনি ইলেকশন ঝামেলায়। তবে ততটা হবে না জানি, যতটা বোঝাতে চেষ্টা করছেন আপনি। লোক টুকটাক ভালোই বাসে আমাকে। রাজনৈতিক দলে যেহেতু আছি, প্রতিদ্বন্দ্বিতা নেই। মূলত যে জমি জায়গা সংক্রান্ত ব্যাপারে ওই পরিবারে ঘটেছিল, তার বিচারে আমি আর জয় করেছিলাম। সর্বশেষে সময় দিয়েছিলাম কিছুদিন। মানুষ জমি সমস্যায় পড়ে বিক্রি করতে পারে, ওরা আবার তা ফেরত নিতে চেয়েছিল, কিন্তু সময় পার হয়ে গেছিল। তবু আমি আরও কিছু দিন সময় দিয়েছিলাম। তার মানে এটা কিভাবে হয় যে একটা ছোট্ট 15 বছর বয়সী মেয়ে, যে হয়তো আমার বোনের সমান, তাকে এমন নৃশংসভাবে মাথা নাড়ল হামজা। যুক্তিতে মেলে আসলে, কিন্তু এখন একটা বড় কাজ হাতে লাগিয়েছে। লোকের চোখে এমনিতেই পড়ে গেছে, যখন বিপক্ষ দলগুলোর চোখে, তেমন সাধারণ মানুষ একটা ছুতো পেলে ছাড়ছে না। বোঝেনি তো, রাজনৈতিক নেতাদের সাধারণ মানুষ কোনো কালেই ভালো চোখে দেখেনি, কারণ তাদের চাহিদা অপূর্ণ রয়ে যায় বহু। মুস্তাকিন রোদ চশমাটা চোখে আটকালো। দারুণ সুদর্শন একজন পুরুষের খেতাব পাওয়ার মতো সবই আছে তার মাঝে। হামজা কথার প্যাচ, দারুণ দক্ষ, আর সুবিন্যস্ত কথা বলার কৌশল। এত কম সময়ে এত জনপ্রিয়তা এবং পরিচিতি নিয়ে রাজনীতি দাপিয়ে বেড়েছে। মুস্তাকিন প্রশ্ন করল, আপনি বিপক্ষ দল বলতে কি বোঝাতে চেয়েছেন? সেই বিষয়টা ক্লিয়ার করুন। এখানে আপনাদের সাথে বেশিক্ষণ এভাবে রাখা ঠিক হবে না। সাথে আমার নিজেরই গা জ্বলছে। দ্রুত কথা সেরে নেই। হামজা বলল, আমার চাচা শ্বশুর, মানে সাবেকি মেয়র। এবার তাকে হারিয়ে আমাকে জিততে হবে। সে কোনো কালেই আমাকে ভালো চোখে দেখেনি, দেখছেও না। মুস্তাকিন প্রশ্নগুলো, তা কিসের ভিত্তিতে বলছেন? হামজা বলল, সেদিন জয়কে ডেকেছিলেন তিনি নিজে। এরপর হঠাৎ জয়ের গাড়ির সামনে বিপজ্জনক একটা ট্রাক বোঝাই চলে এসে মেরে দিতে দিতে বাঁচিয়ে চলে গেছে। এভাবে এটাকে কিভাবে ব্যাখ্যা করব? এসব আমাদের সাথে হতেই থাকে। তবে এটা কাকতালীয় ছিল না অফিসার। আপনাদের গন্তব্য এখন কোথায়? মেয়র সাহেবের সাথে দেখা করতে যাচ্ছি। মুস্তাকিন হাসলো। সেদিনের ঘুরতে যাওয়া অ্যাক্সিডেন্টের দায় মেয়র সাহেবকে দিয়েছেন নাকি? সেই হিসাব চুকাতে যাচ্ছেন? হামজা হাসলো নিঃশব্দে। তা- তার তলোয়ারের মতো রাজনৈতিক অভিজ্ঞ গোপের সরু প্রান্ত পাক খেয়ে গেল হাসির দমকে। মুস্তাকিন আবারও বলল, আচ্ছা, পরে টরে একবার কার্যালয়ে আসুন। এখানে কি আর রোদে গা পুড়িয়ে কথা জমছে না? অনেক তথ্যের প্রয়োজন। মানছি এখন ব্যস্ত আপনারা, তবে তবুও একটু আসুন সময় করে। চলি। হাত মিলিয়ে গাড়িতে ওঠার সময় জয়কে বললেন মুস্তাকিন, গিয়ে আবার মেয়র সাহেবকে খুনটুন করে আসবে না তো? জয় নিজস্ব ভঙ্গিমায় ঠোঁট একপাশে হাসি আসলো। আমাদের আগে আপনিই দেখেছি শিওর। সেদিনের কাজটা মেয়র করেছে। খাড়া দুপুর, বাংলার অঘ্রাণ মাস পড়েছে। ঠান্ডা গরমে কাটাকাটি চলছে। জয় গাড়ি থেকে নামলো। হামজা বেরিয়ে গেছে ফোন কানে ধরে। সামনে দোতলা বাড়ি। কবির জয়কে জিজ্ঞাসা করলো, আমি কি যাব ভেতরে? জয় ঘাড় ঘুরিয়ে তাকালো। আমার বিয়ের বরযাত্রী হয়ে এসেছে শালা। আমার সাথে গিয়া আস্ত মুরগির প্লেটের সামনে বসবি তাড়াহুড়ো করে? হামজা ফোনের কথা সেরে এসে দাঁড়ালো। জয় খ্যাক খ্যাক করে উঠল, তোমার ফোন না ঘন্টা? বালটা সারাদিন খালি বাজতেই থাকে। ঝন্টু সাহেবের বাড়িতে আলাদা বৈঠকখানা নেই। চাচা শ্বশুরের বাড়ি ছাড়া মেয়র বাড়ির দুই ঘাঘুর যাতায়াত অনেক আগেই আছে। বসার রুমে এসে রাজনৈতিক আলোচনা সারেন মেয়র কামরুজ্জামান ঝন্টু। এখন আর ওনার সাথে ওনার সহকারী নেই,
ওরা এসেছে ভর দুপুরে অসময়ে। বাজার করার লোক জানিয়ে গেল, বসুন আপনারা, বাবু আসতেছে। জয় বললেন, যা পারে না তা মারাতে হবে কেন? ভদ্র বাংলার পেছনে মারছে। হামজা শক্ত মুখে তাকিয়ে বলল, তোর খাপছাড়া মুখে লাগাম দে জয়, নয়তো একটা থাপ্পড় মারবো, দুটো দাঁত পড়ে যাবে সামনে থেকে। ব্যাপার না, তাতে তোমার হাজারখানেক ভোট কমবে এবার। তুই একাই 1000 ভোট মারবি? আমার বাচ্চারা মারবে। এখন আবার জিজ্ঞাসা করেন না এত ছোট বয়সে এতগুলো কেমনে জন্মাইছি। আসলে সবই ক্যাপাসিটির ব্যাপার। বড় ভাই আমি তোর। জয় অবাক হলে, হ্যাঁ জানতাম। আগে বলেননি কেন সাহেব? আপনি আমার বড় ভাই, অথচ পরিচয় ছিল না। এই সুখ আমি সইব কেমনে? ঝন্টু সাহেব নিচে নামলেন। মেয়র সাহেব জিজ্ঞাসা করলেন, কি খাবে তোমরা? জয় ফোন থেকে চোখ না তুলে বলল, চা পানি খাওয়ার হলে দুপুরেই চলে আসতাম না। মেয়র কাকা, দুপুরে ভোজে কী কী আছে সেটা বলুন। মেয়র সাহেব বললেন, খারাপ নেই, পছন্দ হবে তোমার। খেলেই তো ভালোই। এমন আন্তরিকতা খেতে কয়জন চায়? আলোচনার ক্লাইম্যাক্স ভালো হলে খেয়ে যাব। এখন চা কফি মার্কা সস্তা খাবার রাখুন। মেয়র বলল, শুরু করো। আপনি বসে যান। আমাদের পরিবার থেকে কেউ মেয়র পদপ্রার্থী হয়ে নির্বাচন করছেন এবার, জানেনই তো। মেয়র হেসে বললেন, কেন ভয় পাচ্ছ নাকি? আমি বিরোধী দলে থাকলে তোমাদের পরিবারে ভোট পড়বে না। হামজা হাসলো, ভয় ভয় নয়। আমার ছেলেরা আপনার সাথে হাঙ্গামা করবে কাকা। আমি সুষ্ঠুভাবে নির্বাচন চাইছি, তাই আপনি বসে গেলে ঝামেলা থেকে বেঁচে গেলেন। প্রফিট আপনার, অ্যাডভাইস আমার। মেয়র বললেন, রাজনীতিতে এতগুলো বছর কাটিয়েছি, হাঙ্গামার সাথে পরিচিত না হয়ে বেশি দিন, বরং ঝামেলা না হলেই খুব মিস হয়ে যায় ঝড় ঝামেলাকে। তো এভাবে কি সব প্রার্থীকে হাঙ্গামা থেকে রক্ষা করতে বাড়ি বাড়ি গিয়ে অনুরোধ করে আসবো? তোমার মতো এমন শুভাকাঙ্ক্ষীকে বিরোধী কয়জনের কপালে জুটেছে রাজনৈতিক জীবনে? অনুরোধ করছি। হাসলো হামজা কাকা। আমি শুধু ছাত্রলীগ করে যে জনতা আর ফেম জুটেছি, আপনি 5 বছর মেয়র থেকে কেন 10 বছরের সময় নিলে তার একাংশ নিজের করতে পারবেন না? আচ্ছা, ক্ষমতাধারী হয়ে গেছে তাহলে তো, সেই হিসাবে এখন তুমি ক্ষমতার জোরে প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন করতে চাও? তাহলে সেই জেতাকে জেতা বলা চলবে কি? আমি শুধু আপনাকে বসতে বলেছি, তুমি বললে আমি বসে গেলাম। ভয় পেয়েছি খুব তোমাকে জামাইয়াপ্পা, নাটকীয় সুরে বলল মেয়র। স্বাভাবিক স্বরে জবাব দিল হামজা, কিন্তু আমি তো আপনাকে ভয় পেয়ে বসতে বলিনি। ভালোভাবে বুঝে শুনে বসে পড়ুন। বুঝলে আপনি আপনা থেকে বসে যাবেন অবশ্যই। কি বুঝবো আমি? কত কিছু তো রয়েই গেছে বোঝার। মেয়র সাহেব শান্ত স্বরে বললেন, এমন কি বোঝার রয়েছে যার জন্য নির্দিষ্ট করে শুধু আমাকেই বসে যেতে হবে, এবং সেটা তোমার বলাতে? আমাকে দুর্বল আর নিজেকে বেশি পাওয়ারফুল ভেবো না। ঝড় কিন্তু আগেই পাওয়ার হাউজে ড্যামেজ করে বাপ। আসলে মেয়র সাহেবের কথাটা বলে। হামজা হাসিমুখে বলল, আপনি বসে না গেলে বিশাল তামাশা খাড়া হবে কাকা, যেটা আপনি এমনিতে আপনার নির্বাচন ডাউন করবে। মেয়র সাহেব প্রত্যুত্তর করলেন, তামাশা আমরা না করতেই শিখে রাজনীতিতে 28 বছর কাটায়নি। এটা ভুলে যাচ্ছ কেন পাগল ছেলে? তুমি তো সেদিনের ছেলে। যাই হোক, বলো কেন বসতে হবে আমাকে? আমি চাইছি তাই, এতটুকুই যথেষ্ট। আপনি আমার প্রতিপক্ষ বলে বলছি এমন ভাবাটা কেমন উদ্ভট হয়ে যাবে না? নির্বাচন কেমন হওয়া চাই জানেন? হাজার কয়েক প্রার্থীর ভিড়ে আমি জিতে বসে থাকবো এমন। ইনফ্যাক্ট আমি আপনাকে আর নির্বাচন করতে দেব না, ব্যাস। এজন্য আপনি বসে যাবেন, এর চেয়ে বড় কোনো কারণ দরকার নেই। স্বাভাবিকভাবে জানতে চাইলেন মেয়র না চাওয়ার কারণ। হামজা কিছুক্ষণ চুপ থেকে মেঝের দিকে চেয়ে ঠোঁট কামড়ালেন, এরপর বললেন, এই যেমন আপনি সেদিন জয়কে ডাকলেন কথা বলার জন্য, এরপর নিজেই আবার বোঝাই করা ট্রাক পাঠালেন জয়ের গাড়ি পিছতে। এতে উদ্দেশ্য কী? আপনি ডেকে আপনি কেন জয়কে মারবেন? এই প্রশ্ন উঠবে মার্ডারের পেছনে। আপনি সন্ধ্যের তালিকা থেকে মুক্ত হবেন, জয় টপকে যাবে। ছ্যা, 1000 বছর পুরনো টেকনিক। এজন্য বলি রাজনীতিক তরুণ জনতার বয়স বাড়ার সাথে সাথে মানুষের এমন মারপ্যাচ জগৎ থেকে অবসর নেওয়া উচিত। এরকম মূর্খ খেলায় মজতে আমি লজ্জা পেয়েছি জানেন।
আমার প্রতিপক্ষ এত কাঁচা হলে কি করে চলবে? মেয়র সাহেব শুধু চেয়ে রইলেন হামজার দিকে সুজল চোখে। হামজা জিজ্ঞেস করলো, কেন মরতে চেয়েছেন জয়কে? মেয়র চাপা স্বরে বলল, জয় নিঃসন্দেহে ছাত্রনেতা হিসেবে খুব দায়িত্বশীল ভাইস প্রেসিডেন্ট, অথচ তলে তলে কুকীর্তির অভাব রাখে না সে। তা তো তার অজানা নয় আমার। তবুও কোনোদিন তোমার গিট্টু খুলতে যায়নি সোসাইটিতে। বাচ্চা মানুষ তুমি, দাপট করে বেড়াচ্ছ বেড়াও, একাই ঝরে যাবে দিন গেলে। কিন্তু এবার জয় কী করলো? একটা মেয়েকে খেয়ে দিয়ে ভোগে পাঠিয়ে দিছে। তা করেছে, তাতেও দোষ দিচ্ছি না, পুরুষ মানুষ করতেই পারে। কিন্তু আমার ডাক পড়ল দুদিন পিবিআই ডিপার্টমেন্টে, বাড়ি তল্লাশি চললো উল্টোপাল্টে। এ পর্যায়ে মেয়র সাহেব বিক্ষুব্ধ হয়ে বললেন, আমার রেপুটেশন খেতে উঠে পড়ে লেগেছ দুই ভাই। আমি তোমাদের জান হজম না করে ছেড়ে দেই কী করে? এখন আবার এসেছো হুমকি দিয়ে লাঠি কেড়ে নিতে। বাচ্চাদের খেলাঘরের মতো বিবেচনা তোমার। তোমার নিজেকে কাঁচা খেলোয়াড় মনে হয় না হামজা? আজও ঝন্টু সাহেব যে চিন্তাধারা এবং শীতল দাপটে আচরণ, তাতে হামজা খুব মজা পায়। বরাবর এই লোকের বিরুদ্ধে পলিটিক্যাল টিক চালিয়ে মনের মতো বিরোধী মনে হয় এনাকে। হামজা চুপ করে থাকলো। এবার জয় এসব করছে তা কোন ভিত্তিতে বলছেন আপনি? মেয়র পান খাওয়া লালচে দাঁত বের করে ক্যাটক্যাট হেসে বলেন, আবার ভিত্তি খুঁজছে ছেলে, দেখো কাণ্ড। হামজা জানলো জয় এসব করেনি। তা না হয় প্রশাসন জানে, তুমি তো জানি জয়। হামজা জোর দিয়ে বলল, এবার প্রশাসন যা জানে আপনার আমারও তাই জানবো, কারণ সত্যিটা সত্যি। দুনিয়া সব অপরাধ তো জয় একা করতে পারে না। এরও তো একটা ক্লান্তি আছে, অপরাধ করে কালুও করতে পারে কাজটা, রাজনের লোকেরাও করতে পারে। দিনাজপুরে যে শীর্ষ সন্ত্রাসের সাম্রাজ্য গড়ে, তাতে বাদশাহী করছে, তা ভুলে যাচ্ছেন আপনি কাকা? মেয়র সাহেব চেয়ে রইলেন কিছুক্ষণ হামজার দিকে। শান্ত শীতল ধূর্ত নেতাকর্মী হামজা, কোনো কিছুতে বিচলিত হবার প্রবণতা দেখা যায় না তার চেহারায়। মেয়র সাহেব বললেন, রাজন নাও করতে পারে, তুমি করতে পারো। বেটা ছেলে মানুষ বলে কথা। তুমি ভিত্তি খুঁজছিলে না? ভিত্তি দেই তোমাকে। ধরো যে ঘটনাটা ঘটেছে মেয়েটার সাথে, তা তোমরা করেছো কোন কারণে? আর এখন তার দায় আমার উপর চাপিয়ে আমাকে বদনাম করে ডাউন করতে চাইছো। দুটো নিশানা আর একটা তীর, হতে পারে নাকি এমন? আমাকে বসিয়ে মেয়র হবা পাটোয়ারি পরিবারে কেউ? এটাই তো বলছে। যখন দেখলে নির্বাচন খুব কাছে এসে গেছে, প্রতীক বের হয়ে গেছে, আমাকে জেলে পুরা হলো না, তীর লাগলো না আমার গায়ে, তোমরা তিন বাপ বেটা জন্মের ভাষা ফেসে গেছো, আর বাড়ি চলে এসেছো বাড়ির ছেলে দুটো। কথা শেষ করে সোফায় গা এলিয়ে দিল ঝন্টু সাহেব। হামজা ডানে বায়ে ঘুরিয়ে গম্ভীর স্বরে বলেন, বেশি বুঝেছেন কাকা আপনি। জয় কিছুই করেনি। আমি যা কামিয়েছি এই লাইনে, এবার চাইলে সংসদ নির্বাচন করলে সংসদের একটা সিট আমার ঘাড়ে পড়ে যেত নির্ভেজালভাবে। তবে এত তাড়াতাড়ি লাভ দিয়ে কলা খাওয়ার মতো নয়। মোর অফার, এবার নির্বাচন করছেন না আপনি, সোজা কথা। ধরে নিন এটা আপনার পাওনা শাস্তি, অথবা আমার জোর হতে পারে সেই জোরের জেরে শুধু আমার ইচ্ছা। আপনার শাস্তি এই যে, প্রতীক বের হওয়ার পরে আপনি নিজেই গিয়ে নির্বাচন অফিসে নিজের নামটা কেটে দিয়ে আসবেন লাল কালিতে। ভোট কেন্দ্রে আপনার নাম ও প্রতীকের কোনো রকম ব্যালট পেপার থাকবে না। আপনি যা করেছেন তা তো ভারী পড়বে আপনার উপর। তো তুমি চিন্তা করো না বাপ, আমি ভার বয়ে নেব। জয় এতক্ষণ হেসে বলল, একটু বেশি ভার কাকা, আপনার শক্তিতে নাও কুলাতে পারে। এই বয়সে ঘাড় বেঁকে গেলে মুশকিল, মেরুদণ্ড হাড় ভেঙে গুঁড়ো হবার চান্স আছে। তাই নাকি? জয় ফোনটা হাতের মধ্যে ঘোরাতে ঘোরাতে বলল, আপনার ইট বালুর বিশাল ব্যবসা আছে না? কার নামে চলে? আপনার বউ থুকু চাচির নামে নাকি মেয়ের নামে? ঝিরি এন্টারপ্রাইজ। ঝিরি কার নাম কাকা? মেয়র সাহেব ভরু কুচকালেন। জয় ফোনের স্ক্রিনটা ঘুরিয়ে ধরল। সেখানে দেখা যাচ্ছে লণ্ডভণ্ড অবস্থায় সন্ধ্যার আকাশে নিচে গাড়ি ফ্রন্ট গ্লাস ভেদ করে খুব কাকাপাকাপির সাথে তোলা এক ভিডিও। কয়েক সেকেন্ড পর তার অ্যাঙ্গেল চলে গেল। বাড়ির ভেতর থেকে জানলা দিয়ে হাত বাড়ির পেছনের দিকে দৃশ্যকে শ্যুট করা একটা ভিডিও ফুটেজ। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে ট্রাকটা
এতক্ষণ এই গাড়িটা সামনে ছিল, তা গাড়িটাকে পাশ কাটিয়ে এখন পেছনে চলে গেল। ট্রাকের পেছনে বেশ বড় করে রং দিয়ে লেখা ঝিরি এন্টারপ্রাইজ। ভিডিওটা তৈরি করতে হয়ে গিয়েছিল জয়ের ফোনের ব্যাক ক্যামেরাতে। সেদিন যখন সে কবিরের ভ্যাটকানো ছবি তুলতে ক্যামেরা অন করেছিল, ঝন্টু সাহেব মুখভঙ্গিতা দেখে বোঝা গেল না তিনি কি করবেন। খুব খাঁটি রাজনীতিবিদ, বহু বছর চলাচল তার এই পথে। দুজনে বেরিয়ে এলো বাড়ি থেকে। পাশেরটাই হামজার শ্বশুরবাড়ি। জয় খোঁচা মারল, যাও শ্বশুরবাড়ি, মধুর ভেঙে পেট ফুলিয়ে আসো। মানে আমি আবার গেলে প্রেগনেন্ট হয়ে পেট ফুলাবে তা বলছি না, গিলে গিলে পেট ফুলাবে। তোমাদের তো দিন, আমার বাল সিঙ্গেল মানুষ, না আছে বউ না আছে শ্বশুরবাড়ি। হামজা কোনোই দিয়ে গলা আঁকড়ে ধরল জয়ের। রাস্তার মাঝে দুজনে কুস্তি বেঁধে গেল একচোটে। কবির একটু দূরে দাঁড়িয়ে খালি হাসে। জয় একসময় নিজের ছাড়িয়ে হাঁপায়। তোমার ওই পাণ্ডবের মতো হাত দিয়ে আমার গলা চাপলে রুহু ব্যথায় না হোক বিরক্তিতে বেরিয়ে আসবে। এই গেয়ে ডিওমিও কিছু মারো না, ছ্যা কি গন্ধ, ভাবি কাছে আসে তো। হামজা আবার তেড়ে গেল রাস্তা ধরে। জয় দৌড়ে দিল, সাথে গালাগাল। একটু দূরে গিয়ে ঝুঁকে হাঁটুতে দাঁড়িয়ে হাত রেখে দম ফেলে বলল, তুমি থানায় না কোথায় যাবে? আমাকে এখন আর পাবে না। কবির চলে আয়, আমরা আজ পিকনিক করবো, রাতে ব্যাডমিন্টন ম্যাচ আছে আবার। ভালো তো, আলগা জ্ঞান দিতে আসবে না, কানে ব্যথা হয় আমার। সকাল 7টার বাস। আমজা সাহেব রাবেয়া আর অন্তু সিট খুঁজে ওদের বসিয়ে দিয়ে পাশের দোকান থেকে একটা পানির বোতল কিনলেন। অন্তু আর রাবেয়া পাশাপাশি সিটে বসছেন, আমজা সাহেব সিটটা আলাদা। কিন্তু দেখা গেল সেখানে এক সিটে একটা মহিলার জায়গা। অন্তু উঠে বসলো। আব্বু তুমি আমার পাশে বসো, আমি ওই আন্টির কাছে বসছি। আমজা সাহেব একটু ভাবনায় পড়ে গেলেন, পরে গিয়ে বসলেন রাবেয়ার পাশে। অন্তুকে বললেন অসুবিধা হলে ডাকতে। আন্তিক আশা ছিল আজ বাপের সাথে। এসেছে অন্তু। জোয়ান চাচাতো ভাইরা এসে নিজেদের বাপের পাশে দাঁড়াবে। আমজাদ সাহেবের সেই কপাল নেই। ছেলে বলেছে বউকে ডাক্তারের কাছে নিতে হবে। অন্তুর একটা বড় ভাই আছে, এই কথা স্বীকার করতেও বাধে আজকাল। সে জানে না অন্তিক কেন এমন হলো। অন্তু নিতেও চাইল না আমজাদ সাহেব। মেয়ে মানুষ সারিসে গিয়ে অত লোকের মাঝে দাঁড়াবে, লোকে ভালো দেখাবে না ব্যাপারটা। অন্তু দৃঢ় গলায় বলল, আব্বু আমি কোনোদিন যেন তোমার দুর্বল হয়ে না উঠি। আর তার কারণে যদি শুধু হয় আমি মেয়ে, তবে আমার মেয়ে হওয়ার প্রতি আজ ধিক্কার। আমি যাব তোমার সঙ্গে, আর কিছু না হোক তোমার সন্তান হিসেবে তোমার পাশে গিয়ে তোমার অবলম্বন হিসেবে দাঁড়ানো আমার কর্তব্য। আর তোমার কাছে আমি এমন চিন্তাধারা আশা করি না। সমাজ কী বলবে? সমাজকে এড়িয়ে পায়ে পায়ে আগে পা বাড়াতে তোমার কাছেই শিখছি। তুমি বলো, সমাজের মুখ আছে বলবে, খারাপ বলবে, ভালো খুব কমই বলবে। এই সমাজের তোয়াক্কা করা মূর্খতা আর আত্মনির্ভরশীল কাজ। এই সমাজ প্রতিবাদী চেতনাধারার নিকট চিরদিন পদদলিত। সমাজের বিরুদ্ধে গিয়ে যারা কিছু করেছে তারাই কেবল অমর হয়ে রয়ে গেছে যুগে যুগে। আমজাদ সাহেব স্নেহ ভরে তাকালেন মেয়রের দিকে। বাসের সিটের সাথে মাথা এলিয়ে দিয়ে চোখ বুজে আছে। নেকাবের আড়ালে মুখটা দেখা যাচ্ছে না, অথচ চোখ দুটো বুজে থাকার পরও হালকা কুঁচকে আসছে। তিনি গম্ভীর স্বভাবের মানুষ, সামনে ভালোবাসা দেখাতে অক্ষম। তাই হয়তো অন্তু কোনোদিন বুঝতে পারবে না বাবার কলিজার এক টুকরো মাংসপিণ্ডের নাম অন্তু। কুড়িগ্রাম পৌঁছাতে প্রায় বেলা খাড়া হলো। গ্রামের রাস্তাঘাট পেরিয়ে হাঁটার সময় অন্তুর খুব ছোটবেলার কথা মনে পড়ে। আব্বুর হাত ধরে আন্তিক আর সে আসতো দাদুর বাড়িতে। রাস্তায় হাঁটতে হাঁটতে আব্বুকে পাশ কাটিয়ে ওর চুলের ঝুড়িতে টান মেরে আবার অপর পাশে হাঁটা শুরু করতো। অন্তু চিৎকার করলো। অন্তিক আব্বুকে বলল, এই প্যাপুকে কোথা থেকে তুলে এনেছো আব্বু? খালি সারাদিন ম্যামা করে, কিছু হয়েছে ওর? কোনো সমস্যা নেই, তবুই ক্যা ক্যা করে উঠবে। যেখান থেকে এনেছিলে সেখানে ফেলে দিয়ে আসবে। আমার এইসব প্যাপু ভালো লাগবে না। শুধু শুধু ভাগ বসাতে এসেছে। অন্তু আরও জোরে চেঁচাতে থাকলো। আন্তিক হেসে লুটেপুটে খেলো রাস্তার মাঝে। সেসব দিন ফুরিয়ে গেছে, কিন্তু পুরনোটা কি খুব জরুরি? সম্পর্ক যখন এত মায়া, তবে সেই সম্পর্কের সমীকরণের নাম ধ্রুব নয় কেন? জীবনে মনে মনে বদলে যায় কেন? আজ অন্তু একা একপাশে
আব্বুর কাঁধে কাঁধ অন্তু একা এক পাশে আব্বুর কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটছে, অপর পাশে অন্তিকের থাকার কথা ছিল নেই। সেই রাস্তা খালি, আব্বু আছে, অন্তু নেই। আন্তিক কেন বদলাচ্ছে? অন্তুর মেজো ফুপুর বাড়ি দাদার বাড়ির পাশে, সেই ফুপুকে ভাই নাকি বেশি ভালোবাসেন, এজন্য নিজের ভাতিজার সঙ্গে বিয়ে দিয়ে কাছে রাখতে চেয়েছিলেন। তার বাড়িতে দুপুরে খাবার খেলো তিনজন। বোনকে ডাকলেন আমজা সাহেব। মাজেদা, তোর কি মনে হয় ওই জায়গা আমার প্রাপ্য না? এটা আসলে কোনো যুক্তি না। আমি এখানে থাকি না বলে জায়গা পাবো না? জায়গা পরিষ্কার না হলে কে তার জায়গা কিনবে না? ঋণে ভরে আছি আমি। লোকজন দুবেলা বাড়ি বয়ে আসে। মেজো ভাই এত মূর্খ আর স্বার্থপর হলো কবে? মাজেদা দুঃখ প্রকাশ করলেন। ছিল না বা কবে? আমি আর কি করতাম ভাই? আমার মেয়েরারে খোঁজার সাথে বিয়ে দিয়েছি, পুকুরে মাছ চাষ করে খায়। আমার কোনো অধিকার নেই সেইখানে। আমি নিজে মরতেছি এই দুঃখে, তোরে আর কি কই? মেজো ভাই ধর্মে ইমান নেই। অন্তু শুনল, কিছু বলল না। তার মাথায় আব্বুর শুকনো অস্থির মুখখানা চক্রাকারে আবর্তন করছে। সালিশি বসলো আসরের নামাজের পর। সেখানে আফজাল সাহেব পুঁথি তুলে আনলেন, সেই মোঘল আমলের। কবে আমজাদ এখান থেকে চলে গেছিল আর আসেনি। তারা জমি জমা চাষবাস করে ঠিকঠাক করেছে। দিনাজপুরে জমি পেয়েছে, সেখানে থেকেছে। আবার এখানেও ভাগ নিতে আসবে কেন? অন্তু বেশিরভাগ চুপ থাকতে পারল না, রুখে দাঁড়ালো। মাতব্বর মশাইকে বলল, চাচা যান, আমার দুটো কথা আছে এখানে। এটা বলবেন না? আমি ছোট মানুষ, মেয়ে মানুষ। বড় আর পুরুষের যখন সস্তা আলাপ জুড়েছে এখানে, তখন ছোট আর মেয়ে লোককে তো দাঁড়াতেই হবে, সঠিক কথা। এরপর কেউ অবশ্য কিছু বললেন না, অথচ বিরূপ দৃষ্টি রইল, আটকে রইল কিছু ভাইরাস টাইপের মানুষ। অন্তু চাচাকে বললেন, আপনি খুব যুক্তিসঙ্গত কথা বলছেন কাকা। আব্বু এখানে থাকে না, সুতরাং এখানকার জায়গা তার প্রাপ্য নয়। সেই সূত্রে আপনিও দিনাজপুরে থাকেন না। ওখানে আপনার যে পুকুর হিসাবে জায়গা পড়েছে, ওটা আপনার পাওয়া নয়। উত্তম বিচার। এক কাজ করুন, আপনি কোর্টে চলুন। আপনার ওই জায়গা আব্বুর নামে আর আব্বুর এই জায়গা আপনার নামে রেজিস্ট্রি করে দুটো দলিল দুজনকে সই করে দিন। তাতে স্বয়ং আমি তত্ত্বাবধায়ক হিসাবে করব। কোনো গরমিল হবে না, আমাকে বিশ্বাস করতে পারেন। তো এই কথাই রইল কাকা, কাল কোর্টে চলুন। সকালে একদম থম মেরে গেল। খেপে উঠে দাঁড়ালেন আফজাল সাহেব। চড়ায় দাঁত ফেলাই দিমু, বেয়াদব মেলো। তোর মতো কুলাঙ্গার মেয়ে জন্ম দিলে আবার এই পাড়ায় জমি নিতে আইসে তোর বাপ। এক ঘরে পড়তো এই সমাজ তো মতো মাইয়া এই পাড়ায়। অন্তু হেসে বলল, জি জি, কেন নয়? এই পাড়ায় এই সুবিচারের ভয়েই তো এই পাড়ায় আসি না জীবনে। অতি উত্তম বিচার হয় এই এলাকাতে। এর সুসমাজে আমার মতো মেয়ে থাকলে প্রতিক্ষণে তামাশা হবে। এজন্য দূরে আসি, লেখাপড়া করছে, ভালোই আছি। আজ আব্বুর বাপের ওয়ারিশ সূত্রে পাওনা জায়গা বিনা নোটিশে আপনার হয়ে গেল। এতই চমৎকার বিচার যে এলাকার নয়, সে আপনার এলাকা পা রাখার যোগ্যতা আমার নেই। সেই যোগ্যতা অর্জন করতে অনেক নিচে নামতে হবে কাকা। অত নিচে আমি নামতে পারবো না। এই বিচার দেখতে আসবো এই পাড়ায় সাহস আছে নাকি আমার? অন্তুর মুখে নেকাবের আড়ালে শুধু গাঢ় চোখ দুটো স্পষ্ট দৃষ্টিগোচর হলো। তার চোখে প্রতিবাদ, সেই চোখে তারায় তারায় সাম্যবাদ। আফজাল সাহেব অনেক রকমের বাহানা করলেন, এটা ওটা তুলে নিজের কীর্তন গাইতে লাগলেন, কিন্তু কাটিয়ে দিল অন্তু। এক বুড়ো মাতব্বর গোষ্ঠীর লোক আমজাদ সাহেব বলল, ও আমজাদ, মাইয়েটারে উকিল বানাইতে তো পারো। মাইয়া তো সুন্দর, ভালো কথা কইতে পারে দেখতেছি। মাইকে পড়াও যতদূর যাইবে। আমজাদ সাহেব বললেন, দোয়া করবেন চাচা, সেই আশাতে আছে। শেষ অবধি মুখে মুখে একটা ফয়সালা এলো। আফজাল সাহেব গোয়ালে যে অংশ আমজাদ সাহেবের জায়গা চড়ে দিয়েছে, সেটুকু ভেঙে জায়গা করতে হবে। এবং যেহেতু গোয়াল ইট পাথরের গড়াও নয় ওই অংশ, সুতরাং যথাসম্ভব জলদি ভেঙে ঝামেলা মিটি হবে, যাতে আমজাদ সাহেব দ্রুত বিক্রি অথবা যা খুশি করতে পারেন। অন্তু সন্তুষ্ট হতে পারল না। মুখের এই কথা ঘুরে যেতে চোখের পলক ঠিকমতো ফেলতে হবে না। কোনো ডকুমেন্ট, স্ট্যাম্প পেপার ছাড়া কথাগুলো কত আনা সুষ্ঠুভাবে মানবে তার কাকা, সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়ে গেল। চলবে। অবরুদ্ধ নিষেধ, পর্ব ৭।